ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে সংক্রমণ নামতে হবে 10%-এর নিচে। প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে যাচ্ছে, তাহলেই ইনশাল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি। দেশে করোনায় মৃত্যু শনাক্ত আরও কমেছে, একদিনে 114 জনের মৃত্যু। টিকা কেন্দ্রে হুড়োহুড়ি, সবচেয়ে বেশি ভোগান্তিতে প্রবাসীরা। ডাক্তার কখন আসবে, কিভাবে আসবে, কটা বাজে এটাও বলে নাই। বলতেছে লাইনে দাঁড়ান, কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই। যখন টিকিট করতে গেছি ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, টিকা মারি নেন তারপর যেতে পারবেন। আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম ইয়া নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার আদালতে চলে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। কাঠগড়ায় বসে ওসি প্রদীপের মোবাইল ফোনের কথা বলার ছবি ভাইরাল। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার অপচেষ্টা করে তৎকালীন সরকার, বললেন প্রধানমন্ত্রী। আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও করে জঘন্য ষড়যন্ত্র। মাত্র 5 সেকেন্ডে যে কোনো দেশ থেকে 24 ঘন্টায় দেশে আসবে প্রবাসীদের টাকা। নতুন প্ল্যাটফর্ম ব্লেজ চালু। ক্যাশলেস লেনদেন ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য, বললেন সজীব ওয়াজেদ জয়। বেগম জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বললেন বিএনপি নেত্রীর আইনজীবী। এবং 2 শিশুকন্যার সঙ্গে দেখা করতে সকালে মা গেলেন জাপানি ভাষার বই নিয়ে, বিকেলে বাবা নিলেন বাংলা বই। করোনায় ভিকটিম সাপোর্ট সেন্টারে বাচ্চাদের থাকা নিয়ে উদ্বেগ। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে সংক্রমণের হার নামতে হবে 10%-এর নিচে। সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়ে মন্ত্রণালয় বলছে, অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার। এর মধ্যেই প্রাথমিক স্কুলের 85% শিক্ষকদের টিকা দেয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। বিভিন্ন সময় সংক্রমণ বিবেচনায় নানা কিছুর উপর বিধিনিষেধ শিথিল করা হলেও টানা 1.5 বছর ধরে স্কুল কলেজে তালা ঝুলছে। দেশে এখন সংক্রমণের হার 15%। এই অবস্থায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর থেকে সম্ভাবনা দেখা দেয় বন্ধ প্রতিষ্ঠানের দুয়ার খোলার। এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধাপে ধাপে খুলবো। সবাইকেই হয়তো সপ্তাহে 6 দিন ক্লাস করানো একদম গোড়া থেকেই হয়তো হবে না। খুলবার জন্য আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার। প্রাথমিক স্কুল খুললেও রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া সমাপনী পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পার্ট পার্ট করে করব, যে ক্লাস 3, 4, 5 এটা হয়তো 2 দিন করব, 1, 2 একদিন করে করব সপ্তাহে। সমাপনী তো এটা থাকবে, এটা বন্ধ তো হয় নাই। যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি, আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব। আমাদের ওয়ার্কশিট আছে। এর মধ্যে 85% শিক্ষককে টিকা দেয়া হয়েছে। বাকিদেরও দ্রুত এর আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। অধিদপ্তরের নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতিও আছে। রাজশাহী থেকে আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উপযোগী করে তুলতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এজন্য রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ ডেঙ্গু প্রতিরোধে সরকারের আদেশ যথাযথভাবে পালন করতে স্কুলগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। যদি আগামীতে বিদ্যালয়টি দ্রুত সময়ের মধ্যে খুলতে হয়, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল ব্যাপারে আমরা কাজ করছি। এই নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি নির্দেশনা পেলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি সম্পূর্ণ। ওয়ার্কশিট বিতরণ করব এবং সেই ওয়ার্কশিট অনুযায়ী আমরা তাদেরকে পাঠদানের অগ্রগতি এবং শিক্ষণফল অর্জিত হচ্ছে কিনা আমরা সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুত।
এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। করোনার জন্য স্কুল একবারে বন্ধ, বাচ্চা কাচ্চা একবারে লেখাপড়াতে কোনো মনোযোগ নাই। তাড়াতাড়ি স্কুলটা খুলুক, শুধু খেলে বেড়াচ্ছি, পড়াশোনায় মন টন বসছে না। এর জন্য বাসাতে পড়াশোনা করাটা একটু অসুবিধা হচ্ছে, স্কুলটা খুলে গেলে একটু ভালো হবে পড়াশোনাটা। আমরা চাই আমাদের এই স্কুলটা খুলুক, আমরা পড়াশোনা করতে পারছি না। গেল বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি আছে 31 আগস্ট পর্যন্ত। বিকল্প উপায়ে টিভি, অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখার চেষ্টা অব্যাহত রাখা হলেও বাস্তবতা হচ্ছে শ্রেণীকক্ষের পড়াশোনা এর মাধ্যমে হচ্ছে না। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে দিনভর ছিল টিকা প্রত্যাশীর দীর্ঘ সারি। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর টিকা নিতে গিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সবচেয়ে ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। তবে পর্যাপ্ত টিকা মজুদ আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এই হুড়োহুড়ি টিকা পাওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। 20 তারিখে আসার কথা ছিল, আজকে আসছি কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত। ডাক্তার কখন আসবে, কিভাবে আসবে, কটা বাজে এটাও বলে নাই। বলতেছে লাইনে দাঁড়ান, কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই, কিছুক্ষণ পর বলতেছে হবে না। দুপুরের দিকে হাসপাতালের বাইরে ভিড় কমলেও ভেতরে ছিল প্রবাসীদের দীর্ঘ সারি। টিকা না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা। এই বিষয়ে পাঠা দিচ্ছে। এখন আমি যখন টিকিট করতে গেছি, ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, করোনার টিকা প্রথম টিকা মারি নেন, তারপর যেতে পারবেন। সরকার বলতেছে মানে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম নাই। তবে টিকার কোনো সংকট নেই উল্লেখ করে প্রবাসীদের ভোগান্তির ব্যাখ্যা দিলেন সিভিল সার্জন। যারা বিদেশে যাবেন এই মুহূর্তে ভিসা আছে এবং তাদের ওই দেশে তারা যদি দেখাতে পারেন যে মডার্নাই চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থায় দিচ্ছি। সেক্ষেত্রেও দ্বিতীয় ডোজের বিষয়ে একটা সংখ্যা থেকেই যাবে। চট্টগ্রামে টিকা সংকট তৈরির পর গত 10 দিনে সিনোফার্মা ও মডার্নার 5 লাখের বেশি টিকা এসেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। একদিনে মৃত্যু আরও কমে 114 জন হয়েছে। শনাক্তের হার 15.12। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশের বেশিরভাগ জেলায় কমতে শুরু করেছে করোনার দাপট। আগের তুলনায় কিছুটা কমেছে শয্যা আর আইসিইউ সংকট। হটস্পট জেলাগুলোতেও পরিস্থিতি উন্নতির দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আত্মতুষ্টিতে ভোগার কিন্তু কোনো সুযোগ নেই। জনসচেতনতা, যথাযথ স্বাস্থ্যবিধি মানা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। ঢাকার পরে সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে। সবশেষ 24 ঘন্টায় করোনায় চট্টগ্রামে 29 জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। সিলেটে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত 204 জন। হাসপাতালে কমেছে মুমূর্ষু রোগীর সংখ্যা। খুলনায় গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 13.12%। রাজশাহীতে করোনায় আক্রান্ত আর মৃতের হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে 6 জনের প্রাণহানি হয়েছে। সবাই সচেতন থাকলে মৃত্যু আরও কমে আসবে বলে আশাবাদী সাধারণ মানুষ। করোনার রোগী কম, কিন্তু আপনার মানুষের মধ্যে এখনো স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়নি। এখন রোগের পরিমাণটা কম আর রোগীর চিকিৎসা এখন উন্নত হয়েছে আগের থেকে। ময়মনসিংহেও করোনার ভয়াবহতা কিছুটা কমেছে। 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। বেড খালি আছে, আইসিইউ পুরো খালি আছে, এখন ভিতর ভিড়ও নাই, রোগীর সংখ্যা একবার কম। আগে আইসিইউর জন্য লাইন ধরতে হইতো, এমনি পাওয়া যায়। এছাড়া 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রংপুরে 6 জন, বরিশালে 5 জন, ঝিনাইদহে 5 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। সংক্রমণের নিম্নধারা অব্যাহত থাকলে আর লকডাউনে যেতে হবে না। এক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি গতিশীল আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। হাসপাতালে আগের মতো শয্যার জন্য হাহাকার নেই, কমেছে রোগীর চাপও। করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিস্থিতি তৈরি না হলেও পরিসংখ্যান বলছে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। 17 আগস্টের পর থেকে 20% নিচে শনাক্তের হার। গত 3 দিনে সেই হার নেমেছে 15 ভাগে। এমন অবস্থা বহাল থাকলে সংক্রমণের লাগাম টানতে আর কঠোর বিধিনিষেধে যেতে হবে না বলেই মনে করে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এখন যে জায়গাটিতে আছে, এটি লকডাউন যেটি হয়েছিল সেই লকডাউনের কিন্তু কিছুটা সুফল আপনাকে মানতেই হবে। এবং এখন যদি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলেন,
যারা টিকা গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন, তারা যদি যথাসময়ে টিকাটি নিয়ে ফেলেন, প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যদি তাদের টিকাটি গ্রহণ করেন, নিরাপদ শারীরিক দূরত্বটি যদি রক্ষা করে প্রাত্যহিক কাজগুলো, যেগুলো জরুরি কাজ, সেগুলো সেরে ফেলা যায়, তাহলে সংক্রমণের নিম্ন যে গতিটি আছে সেটি হয়তো অব্যাহত রাখা সম্ভবপর হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকায়। আর মাস্ক পরা নিশ্চিত করতে পারলেই একটি সহনীয় পরিস্থিতি তৈরি হবে বলেই মত স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। সংক্রমণ কমতে থাকার এই ধারা চলতে থাকলে হাসপাতালগুলোতে সংকট কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘন্টায় 258 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে মশা নিধনে দায়িত্ব অবহেলা করলে চাকরি হারাবেন সংশ্লিষ্ট কর্মীরা। সকালে উত্তর সিটির নগর ভবনে এক সেমিনারে এমন কঠোর বার্তা দেন মেয়র আতিকুল ইসলাম। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যখন স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন মানুষ, তখন ডেঙ্গুর প্রকোপে দুশ্চিন্তায় নগরবাসী। চলতি মাসে প্রতিদিনই গড়ে 200-র বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ 6টি হাসপাতালকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু কোনো পদক্ষেপই স্বস্তি দিতে পারছে না নগরবাসীকে। তাদের অভিযোগ, মশক নিধনে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিষ্কার জায়গাতে বেশি করে, আর যেসবগুলো নোংরা নর্দমা আছে, নর্দমা একটু কম যায়। কাজের মধ্যে যথেষ্ট ফাঁকি দিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা। প্রতি সপ্তাহে দেওয়ার কথা বা এক সপ্তাহে 2 দিন দেওয়ার কথা, সেখানে তাদের মাস চলে যাচ্ছে, তারা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। এরই মধ্যে মশক নিধনে দায়িত্বরতদের প্রতি কড়া বার্তা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। সিটি কর্পোরেশনের কর্মীরা এখনো শতভাগ দায়িত্ব পালন করেন না জানিয়ে কারো অবহেলা পেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে ফাঁকি মারবে, যে সময় মতন আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি একটাই, তার চাকরি নাই। বিশেষজ্ঞরা বলছেন, কারো উপর দায় না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নগরবাসীকে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার তাগিদ তাদের। একটা মানুষ জানে না এরকম দেখাতে পারবেন যে এডিস মশা পাত্রে জমা পানিতে হয়? আমি মাঠে গিয়ে সম্পৃক্ত পাচ্ছি না, জানে পাত্রে জমা পানিতে এডিস মশা হয়, কিন্তু সেটা যে সরাই দিতে হবে সেটা করছে না। বছরের শুরু থেকে এ পর্যন্ত 8000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারাও গেছেন 35 জনের বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার আদালতে চলে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের কার্যক্রম। সকাল থেকে শুরু হয়ে রাত 7:30 পর্যন্ত বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও সিনহার বন্ধু সিফাতের সাক্ষ্য নেওয়া হয়। এদিকে কাঠগড়ায় বসে ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন তিনি, অথচ আদালত কক্ষে মোবাইল ব্যবহার করার কোনো নিয়ম নেই। সোমবার সাক্ষ্য গ্রহণের দিনে 45 মিনিট কার সঙ্গে কথা বলছেন প্রদীপ তা জানা না গেলেও সেখানে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবল মোবাইল সরবরাহ করেছেন বলে জানা গেছে। অথচ এই মামলার আসামিদের আনানিয়ার প্রিজন ভ্যানও রয়েছে সিসিটিভির আওতায়। এদিকে সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের আগে মঙ্গলবার আদালতে আনা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ 15 আসামিকে। এদিন মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দীর্ঘ 6 ঘন্টা জেরা করেন বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ 3 আসামির আইনজীবী। জেরা শেষে সাক্ষ্য দেন সিনহার বন্ধু সিফাত। চলমান মামলা, এ ব্যাপারে এখন সাক্ষী যারা ব্যাপার আছে, এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যেহেতু পেন্ডিং মামলা, চলমান মামলা। আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামলার সঙ্গে আদালতে দেয়া বাদীর জবানবন্দি অসামঞ্জস্যপূর্ণ। মামলাটা সুষ্ঠুভাবে হোক, আমরা সবাই তো রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার চাই, আমরা আসামি পক্ষ ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সবাই মিলে করছি। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার 83 সাক্ষীর মধ্যে প্রথম দফায় 3 দিনে সাক্ষ্যদানের জন্য 15 জনকে সমন জারি করেছিল আদালত, যার মধ্যে 2 দিনে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আর দ্বিতীয় দিনে 2 নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়া হলেও আসামিদের আইনজীবীর জেরা অনুষ্ঠিত হবে বুধবার। আহমেদ সালেহিন, সময় সংবাদ। রাত 11টার সময় আরও থাকছে।
দেড় মাসের আগে শেষ হচ্ছে না চিত্রনায়িকা পরিমণির মামলার তদন্ত। সিআইডি জানালো প্রয়োজনেই বারবার রিমান্ড। হেলেনা জাহাঙ্গীর সহ 15 মামলার তদন্ত শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার চেষ্টা চালায় তৎকালীন সরকার। দুপুরে গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। সরকার প্রধান আরও বলেন, তৎকালীন সরকার আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও জঘন্য ষড়যন্ত্র করেছিল। আজকে দিনে আইভি চাচির কথাই বেশি মনে হচ্ছে। এবং সবচেয়ে আর একটা অবাক কাণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন না, তাকে যখন সিএমএইচে নিয়ে যাওয়া হয়, ঠিক আমরা জানি না তিনি কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। তার ছেলে মেয়েরা তার কাছে ছিল। তো সে সময় তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যারা তার হাসপাতালে তার বিছানার কাছে ছিল, তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে। প্রায় 3-4 ঘন্টা একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে। এবং খালেদা যখন দেখে ফিরে আসে, তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই কথাটা অনেকেরই জানা নেই, আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড, এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি। দেশ থেকে রেমিটেন্স নিয়ে আসার নতুন প্ল্যাটফর্ম ব্লেজ। এর মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে যে কোনো দেশ থেকে বছরের প্রতিদিন 24 ঘন্টায় দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। সন্ধ্যায় এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, নগদ টাকা লেনদেনহীন সমাজ গড়ে তোলাই এখন ডিজিটাল বাংলাদেশের পরবর্তী লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির অন্যতম সোপান রেমিট্যান্স। দেশের বাইরে দিনরাতের শ্রমে লাল সবুজের পতাকাকে সমৃদ্ধির অলঙ্কারে সাজিয়ে তুলতে বড় ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো এই অর্থ। দীর্ঘদিনের এই কষ্ট এবার লাঘব করতে চালু হলো দেশের প্রথম আন্তঃসীমান্ত পেমেন্ট নেটওয়ার্ক ব্লেজ। এটি দিয়ে দেশের 35টি ব্যাংকের চ্যানেলে যে কোনো দেশ থেকে 365 দিন 24 ঘন্টা টাকা লেনদেন করা সম্ভব। মূলত ব্লেজ, সোনালী ব্যাংক, হোম পে এবং কিউ ক্যাশের একটি যৌথ উদ্যোগ। প্রবাসে থাকা যে কেউ মাত্র 5 সেকেন্ডে টাকা পাঠাতে পারবেন দেশে। বিদেশ থেকে টাকা নির্দিষ্ট অ্যাকাউন্ট হয়ে সোনালী ব্যাংকের চ্যানেলে প্রাইভেট থার্ড পার্টি পেমেন্ট প্রসেসিং ফার্ম কিউ ক্যাশের মাধ্যমে পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রাহকের কাছে। এবং মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে ব্লেজ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটি উদ্বোধন করে বলেন, ভবিষ্যতের বাংলাদেশে লেনদেন হবে নগদ অর্থ ছাড়াই। ব্লেজের মাধ্যমে যদি পাঠান, 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছায় যাচ্ছে। আমাদের আশা আছে যে সকল বিশ্বে এই সার্ভিস আমরা পৌঁছায় দেব আমাদের প্রবাসী যারা যেখানেই আছে। আর এটাই হচ্ছে আমাদের এই ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন, যে বাংলাদেশে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখন ক্যাশলেস হয়ে যাবে। দেশের সব ব্যাংককে এই পদ্ধতি অনুসরণ করে সেবা দেওয়ার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। অন্যান্য সকল ব্যাংককে অনুরোধ করবো যে আপনারা এই ব্লেজ সার্ভিসের সাথে কানেক্টেড হন, যাতে 24/7 5 সেকেন্ডের মধ্যে সবাই আপনাদের কাছে আপনাদের ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারে। ব্লেজ প্ল্যাটফর্মের সক্ষমতা যাচাইয়ে চলতি বছরের জুন থেকে দেশের 23টি ব্যাংকের সাথে লেনদেন সম্পন্ন করা হয়েছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতেও এই উদ্যোগ ব্যাপক ফলপ্রসূ হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। নতুন প্রজন্মের কাছে সঠিক ঘটনা জানাতে কমিশন গঠন করা হবে। সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। 75-এর 15 আগস্টের পরিকল্পনা বাস্তবায়নে জিয়া মোস্তাক সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া রহমান মোস্তাক সরাসরি জড়িত। জিয়া রহমান যেই কাজগুলো পরবর্তী যেগুলো কাজগুলো করেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা, বাংলাদেশে পাকিস্তানি কায়দায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, এবং যেই কাজগুলো তিনি করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া,
এই সমস্ত কাজগুলোতে স্পষ্ট প্রমাণিত হয় জিয়া রহমান সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন না। ৭১-এ পাকিস্তানের এজেন্ট হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যারা সত্য এই হত্যাকাণ্ডে জড়িত এবং নেপথ্যে থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের কথাই এবং তাদেরকে চিহ্নিত করার জন্যই এই কমিশনের কথা বলছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই তথ্য উদ্ঘাটন করে তাদের কাছে দিয়ে যাওয়া উচিত। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় ২০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এ আদেশ দিন ধার্য করেন। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলেছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশের নথি হাজির করা হবে বলেও জানান তারা। ২০১৫ সালের জানুয়ারি মাসে গুলশান কার্যালয় থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যে কর্মসূচি আজও প্রত্যাহার করা হয়নি। বিরুদ্ধে মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেগম জিয়ার বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে দারুসালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ি থানার ২টি এবং রাষ্ট্রদ্রোহের ১ মামলা রয়েছে। এই মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ি থানার অপর একটি মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে গত ১০ আগস্ট এই ১১ মামলায় বেগম জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন। বেগম জিয়ার আইনজীবীরা বলেন, এসব মামলার কার্যক্রমে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে। তারা এই আদেশের কপি আদালতে হাজির করবেন। ২০১৫ সালে যে প্রেক্ষাপটে মামলাগুলো দায়ের করা হয়, সে সময় বেগম জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে ছিলেন বলেও দাবি করেন ওই আইনজীবী। তার বিরুদ্ধে মামলাটা হলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন সকল এই ১১টা মামলা সকল কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এই পর্যায়ে এই মামলার বেগম খালেদার আদালতে উপস্থিত হওয়ার কোনো কারণ আমরা দেখতেছি না। তারপর আমরা যেহেতু মহানগর আদালত এরকম একটা আদেশ দিয়েছেন, ওনাকে আমরা অভিহিত করবো যে মামলার কার্যক্রম স্থগিত আছে। রাজধানীর তেজগাঁয় ভিকটিম সাপোর্ট সেন্টারে রাত কাটানোর পর সকালে জাপানি বায়াস দেখা পায় 2 শিশু। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেয়েদের সঙ্গে সময় কাটান জাপানি নাগরিক নাকানো এরিকো। শিশুদের জন্য তিনি নিয়ে যান জাপানি ভাষার বই। নির্ধারিত সময়ের আগে বাংলা ভাষার বই নিয়ে হাজির হন বাবাও। দীর্ঘ 7 মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় ৫,০০০ কিলোমিটার পাড়ি দেওয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে 2 কন্যার সঙ্গে দেখা হয় মায়ের। এই সময় মায়ের সঙ্গে ছিল জাপানি ভাষার রূপকথার গল্প বই। I'm just very happy. Thank you so much. I really appreciate everyone's support. অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর বাংলা ভাষার ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ছড়ে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল। 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা আর হচ্ছে না। আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। আমি আজীবন বাবা, মা আজীবন মা। আমরা দুজনই সমান, কেউ কারো চেয়ে 1 ফোঁটা বেশি না কমও না। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিকো ইমরান দম্পতির 3য় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য 2 সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো 2 সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 1.5 মাসের আগে শেষ হচ্ছে না চিত্রনায়িকা পরিমণির মামলার তদন্ত। সিআইডি জানালো, প্রয়োজনেই বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে পরিমণিকে। হেলেনা জাহাঙ্গীর সহ সাম্প্রতিক সময়ে আলোচিত 15 মামলার তদন্ত শেষ পর্যায়ে। মদ ও মাদকদ্রব্য সহ বনানীর বাসা থেকে সহযোগী সহ আটকের পর র্যাবের মামলায় কারাগারে চিত্রনায়িকা পরিমণি। এ মামলায় 3য় দফায় 1 দিনের রিমান্ড শেষে পরিমণিকে 21 আগস্ট কারাগারে পাঠান আদালত।
তবে ওই দিন পরিমণির জামিনের জন্য তার আইনজীবী আদালতে আবেদন করেননি। পরদিন 22 আগস্ট নতুন করে জামিন আবেদন করা হলে ঢাকার জজ আদালতের বিচারক আগামী 13 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন আইনি পরামর্শের জন্য পরিমণির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে তার আইনজীবী সিএমএম আদালতে আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতায় তা নাকচ হয়ে যায়। মামলার বিষয়ে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বলেন, পরিমণি, হেলেনা জাহাঙ্গীর সহ 15টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট রাসায়নিক ও ফরেনসিক প্রতিবেদন হাতে পেলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন দেওয়া শুরু হবে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, একাকীদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। সিআইডি প্রধান বলেন, আসামিদের অবৈধ আয় আছে কিনা সেটিও যাচাই বাছাই করছে সিআইডি। যৌক্তিক কারণেই পরিমণিকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এটা পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি। এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন। 4 আগস্ট চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গত 29 জুলাই গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে বিদেশি মদ সহ গ্রেফতার করে র্যাব। 1 আগস্ট বাড়িধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ইয়াবা সহ গ্রেফতার করে ডিবি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফারিয়া মাহবুব পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীর। নাব্য সংকট এড়াতে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। এই ব্রিজে থাকবে না কোনো পিলার। ৩,২৬৩ কোটি টাকা ব্যয়। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর ৯৬০ ফুট লম্বা সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপরেই হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম ১,১০০ মিটারের আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। সুপারস্ট্রাকচার আর্চ ব্রিজটিতে দুই পারের সঙ্গে সংযোগ করতে থাকবে না কোনো পিলার। মূল অংশের দৈর্ঘ্য ৩২০ মিটার। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩,২৬৩ কোটি টাকা, যার মধ্যে পরামর্শকের পেছনে খরচ ৬০ কোটি টাকা। পরিকল্পনা কমিশন বলছে সড়ক বিভাগে দক্ষ প্রকৌশলীর অভাবেই করতে হচ্ছে খরচ। ৩২০ হচ্ছে যে মূল যেটি স্টিল আর্চ, সর্বমোট ১১০০ মিটার। সেই দিক থেকে ব্যয় বেশি না। আমি অন্যান্য প্রকল্পের সাথে কম্পেয়ার করে দেখেছি। এখনো পর্যন্ত আমাদের কনসালটেন্সি দিতে হয়, কারণ আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের নিজস্ব ইন হাউস স্কিলস বা ওই পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, রপ্তানি করা পণ্য নিয়ে কোনো অভিযোগ শুনতে চান না প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে বেশি করে কালভার্ট নির্মাণেরও নির্দেশ দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার সাহেবরা বা আমরা শুধু যেখানে যেখানে প্রাকৃতিক খাল আছে ওখানে কালভার্ট দেয়, উনি বলেন না, এত হয় না, মাঝে মাঝে আরও কালভার্ট বাড়ান। তিনি বারবার বলছে, খবরদার, সাবধানে মাল পাঠান, কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন। কোন আইন কানুন? হাইজিনিক আইন কানুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়েছে জামালপুরের আঞ্চলিক সড়ক নির্মাণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্যোগ সহনশীলতা ও দারিদ্র্য বিমোচনের সম্পদ ব্যবস্থাপনা সহ 8টি প্রকল্প। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। সংক্রমণের মাঝে পুরোদমে চালু রেখেও বৈশ্বিক তালিকায় 9 ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডসের তালিকায় বিশ্বের ব্যস্ত 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম। অথচ গত বছর 6 ধাপ এগিয়ে 58তম স্থানে ছিল। ব্যবসায়ীদের এলসি খুলতে না পারার পাশাপাশি অন্যান্য বন্দর থেকে জাহাজ আসতে না পারায় বন্দরের এই অবনমন বলে মনে করছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়েড লিস্ট সোমবার মধ্যরাতে ব্যস্ততম 100 বন্দরের যে তালিকা প্রকাশ করেছে তাতে চট্টগ্রাম বন্দরের স্থান 67তম। অথচ 2020 সালে 28,39,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে এই বন্দরে প্রবৃদ্ধি হয়েছিল 8% বেশি। তারপরও বৈশ্বিক ব্যস্ততম বন্দরের তালিকায় পিছিয়ে যাওয়ার জন্য মহামারীকে দুষলেন বন্দর কর্মকর্তারা। কন্টেনার হ্যান্ডলিং অনেকটাই কমে গিয়েছিল, বিশেষ করে যে সকল জায়গা থেকে আমাদের ইম্পোর্ট কন্টেনার জেনারেট হয় সে সকল জায়গায়ও লকডাউন ছিল। 2010 সালে 88তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিল চট্টগ্রাম বন্দর। গত এক দশকে এগিয়েছে 30 ধাপ। কিন্তু গত বছর মার্চ মাসে লকডাউন শুরু হলে এই বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং 75% কমে যায়। এছাড়া ব্যবসায়ীদের এলসি খুলতে না পারা সহ অন্যান্য জটিলতা ছিলই।
জাহাজ না আসার কারণে অটোমেটিক্যালি আমার ভলিউমটা বাংলাদেশে কম এসেছে এবং কম গিয়েছে জাহাজের কারণে, এটাই ছিল মূল কারণ। ইম্পোর্টাররা এলসি খুলে নেয়, অ্যাজ ওয়েল এজ চায়না থেকে এক্সপোর্ট বন্ধ ছিল, বাংলাদেশের বেশিরভাগ চায়না থেকে ইম্পোর্ট হয়, ওই জন্য ভলিউমটা কমে গেছে। এবারও তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই এবং দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে করোনা সংক্রমণে গত 2 বছরে 1 মিনিটের জন্য এই বন্দর বন্ধ রাখা হয়নি। বন্দর কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের রয়েট লিস্টে আবারও এগিয়ে যাবে এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।